প্রিয় সবার সঙ্গে আমরা আসলে আজকে আপন চিকিৎসা কেন্দ্র থেকে আসছি, ভ্রমণের উদ্দেশ্যে আমরা রাঙামাটিতে আসছি। তো আমাদের একটা হচ্ছে যে ভ্রমণের পাশাপাশি আমরা সবাই মিলে সাধারণ মানুষের জন্য একটা কুইজ প্রতিযোগিতার মাধ্যমে আমরা তাদের কিছু বিষয় তুলে ধরতে চাই। আপনারা কি আমার সাথে একমত? জি, একদম। ধন্যবাদ আপনাদের। তাহলে আমি শুরু করি। আচ্ছা, আপনি বলেন তো দেখি, ফ্রিজে যখন ওষুধ রাখা হয় কত ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় ফ্রিজে ওষুধটা রাখা হয়? 5 থেকে 7 ডিগ্রি হতে আপনি বলতে চাচ্ছেন যে প্রায় টোটালি 5 থেকে 7 ডিগ্রি 7 বা 9 ডিগ্রির মধ্যে। 7 বা 9 ডিগ্রি। আচ্ছা, এখন যদি দেখা যাচ্ছে যে ফ্রিজে কিন্তু বরফ জমে গেছে, বরফের মধ্যে মেডিসিন গুলো আছে, এগুলো কি গুণগত মান ঠিক থাকবে? না, গুণগত মান ঠিক থাকবে না, এটা নষ্ট হয়ে যাবে। নষ্ট হয়ে যাবে। তাহলে আমাদের কি করা উচিত এক্ষেত্রে? এক্ষেত্রে এখন কি করা উচিত এটা আমার ঠিক ভাবে ধারণা নাই। আচ্ছা, তাহলে আমি পরে জানাচ্ছি। একই প্রশ্ন ওনার কাছে, আপনাদের ঘরে কি ফ্রিজ আছে? জি আছে। আচ্ছা, ফ্রিজে কি বরফ জমে? জি জমে। ফ্রিজে বরফ জমে। আচ্ছা, ফ্রিজে কি বিভিন্ন ধরনের মাছ, মাংস এগুলা দীর্ঘদিন ধরে বরফের মধ্যে রাখা হয়? জি রাখা হয় কতদিন ধরে রাখা হয়? প্রায় 3 মাস। এই যে বরফে দীর্ঘদিন রাখার পর এগুলার যে পুষ্টিমান নষ্ট হয়ে যায়, এটা কি আপনি জানেন? না জানি না। ও আচ্ছা, এটা হচ্ছে যে আসলে আমরা একটা সবকিছু ভুল করি। এটা হচ্ছে যে ফ্রিজের একটা তাপমাত্রা নির্ধারণ করে, যদি আমরা ওখানে সংরক্ষণ করে খাবারগুলো, খাবারের পুষ্টিমানও ঠিক থাকবে এবং আমাদের সময় বেঁচে যাবে। তাহলে খাবারের পুষ্টিমান ঠিক রাখার জন্য ফ্রিজের তাপমাত্রা 0 ডিগ্রির নিচে আনা যাবে না। এটা 2 থেকে 5 ডিগ্রির মধ্যে রাখলে কিন্তু বরফ জমবে না এবং খাবারের গুণগত মান নষ্ট হবে না। 2 থেকে 5 ডিগ্রি কিভাবে বুঝবো? হ্যাঁ, সুন্দর একটা প্রশ্ন। 2 থেকে 5 ডিগ্রি কিভাবে বুঝবেন? এটা হচ্ছে যে একটা থার্মোমিটার আছে, এটার নাম হচ্ছে অ্যাপ্লায়েন্স থার্মোমিটার। অ্যাপ্লায়েন্স থার্মোমিটার দিয়ে কিন্তু আপনি ফ্রিজের তাপমাত্রাটা কন্ট্রোল করতে পারেন। কিভাবে? ফ্রিজে থার্মোমিটারটা রাখলে দেখা যাবে যে কি আপনার কত ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা দিচ্ছে ফ্রিজে, এটা আপনি উঠানামা করে কিন্তু নির্দিষ্ট একটা জায়গায় নিয়ন্ত্রণ করতে পারবেন। ঠিক আপনার আগের যিনি বলছেন যে ওষুধের তাপমাত্রাটা ফ্রিজের তাপমাত্রা, ঠিক একইভাবে অ্যাপ্লায়েন্স থার্মোমিটারের মাধ্যমে কিন্তু নির্ধারণ করা যায়। জি, এই থার্মোমিটারের কি অনেক দাম? না, এই থার্মোমিটারের খুব একটা দাম নাই। এটা হচ্ছে মাত্র 200 টাকা একটা থার্মোমিটারের দাম। থার্মোমিটার নাম হচ্ছে অ্যাপ্লায়েন্স থার্মোমিটার। ঠিক আছে, আপনাকে কিছু প্রশ্ন করি। জি। দিনে কয়বার দাঁত ব্রাশ করা প্রয়োজন মানুষের? দিনে 2 থেকে 3 বার, বেশিরভাগ সময় 2 বার করা উচিত। আচ্ছা, কখন এই দাঁত ব্রাশ করাটা প্রয়োজন? আপনার রাতে খাবারের পর আর সকালে নাস্তার পর। আচ্ছা, রাতে খাবারের পর, সকালে নাস্তার পর। আচ্ছা, দাঁত ব্রাশ করার নিয়মটা একটু বলতে পারবেন? সামনের দাঁত উঁচু নিচু করে আর ভিতরের দাঁত একটু অ্যাঙ্গেল করে, যাতে ব্রাশটা ভিতরে যায়। ও আচ্ছা, ধন্যবাদ আপনাকে। আচ্ছা, আপনাকে কিছু প্রশ্ন করি। জি বলেন। একজন ডাক্তার যদি একাধিক জব লেখে, তাহলে একটা জব দেওয়ার কতক্ষণ পর একটা জব দেওয়া উচিত? কমপক্ষে 2 মিনিট। কমপক্ষে 2 মিনিট। আচ্ছা, এটা আসলে আমরা আমাদের মাধ্যমে, আপন চিকিৎসা কেন্দ্রের মাধ্যমে আসলে সাধারণ মানুষের কাছে নিউজটা পৌঁছাতে চাচ্ছি। বেশিরভাগ মানুষে কি করে, একটা জব দেওয়ার সাথে সাথে আরেকটা জব দিয়ে দেয়। তাহলে প্রথম যে জবটা নিল চোখে, দ্বিতীয় জবটা কিন্তু নিতে পারলো না। আচ্ছা, ঠিক আছে, ধন্যবাদ। আপনাকে জানেন এসপিটি মানে কি? চেক পেটেন্ট ব্লক। এটা কেন করা হয়? ন্যাশনালি ব্লক আছে কিনা তা জানার জন্য। ন্যাশনালি ব্লক থাকলে সমস্যা কি? চোখ দিয়ে পানি পড়ে। ন্যাশনালি ব্লক থাকলে চোখ দিয়ে পানি পড়ে। চোখ দিয়ে পানি পড়লে সমস্যাটা কি? চোখ দিয়ে পানি পড়লে ব্যাকটেরিয়া জমে প্রেস হয়ে যায়। ও আচ্ছা, অর্থাৎ আপনি বলতে চাচ্ছেন যাদের নালীতে ব্লক আছে তাদের এখানে পুজ জমে, ব্যাকটেরিয়া হয়ে এখানে কি পুজ তৈরি করে ফেলে আছে। এটা সমাধান কি? একজন ভালো চোখের ডাক্তারের সাথে পরামর্শ নিয়ে ভালো চোখের ডাক্তারের সাথে পরামর্শ করা। আচ্ছা, ঠিক আছে। এখন আমি একটু ওনার সাথে একটু কথা বলতে চাচ্ছি। ওনার যদি একটু দেন। আচ্ছা, বিষয়টা হচ্ছে যে মানুষের যে দৃষ্টিশক্তি, এটা কয় ধরনের? 2 ধরনের, কি কি? কাছে এবং দূরে। কাছে এবং দূরে। জি। ব্লু কাট মানে কি? ব্লু কাট হচ্ছে এক ধরনের লেন্স যা রেডিয়েশন ঠেকাতে সাহায্য করে। ধন্যবাদ। আচ্ছা, ব্লু কাট রেডিয়েশন ঠেকাতে সাহায্য করে। তাহলে মানুষের দৃষ্টিশক্তি হচ্ছে কাছের এবং দূরের, আর ব্লু কাট হচ্ছে দৃষ্টিশক্তি ভালো রাখতে, ভালো রাখার জন্য সাহায্য করে। আপনি কতক্ষণ ধরে মোবাইলে থাকেন? 4 থেকে 5 ঘন্টা মিনিমাম। 4 থেকে 5 ঘন্টা মোবাইলে। আপনার খারাপ লাগে না? জি, খারাপ লাগে। যেমন কি ধরনের খারাপ লাগে? যেমন মাঝে মাঝে প্রচন্ড মাথা ব্যথা করে এবং চোখে ঝাপসা লাগে এবং মাথাতে অস্থিরতা অনুভব করি আর কি। আচ্ছা, এইটার সমাধানটা কি? আসলে এটার সমাধানটা ঠিক আসলে আমি বলতে পারবো না, আমার জানা নেই আসলে। আচ্ছা, এটা হচ্ছে আসলে আমি একটু বলি, যখন কোনো ছেলে, মেয়ে বা মানুষ দীর্ঘক্ষণ ধরে স্ক্রিনে কিন্তু কাজ করে, সেটা মোবাইল হতে পারে অথবা কম্পিউটার হতে পারে, তখন তার রেডিয়েশনটা চোখে সরাসরি আসে এবং
কম্পিউটারে কাজ করার সময় মাইনাস দিয়ে ইউজ করে কিন্তু অ্যাঙ্গেল করে এটা রাখাটা উচিত, যেটা স্ক্রিনটা। আর 10 থেকে 15 মিনিট কাজ করার পর মোবাইলে একটানা বা কম্পিউটার একটানা কাজ না করে একটু বাইরের দিকে তাকালে কিন্তু কি হয়, ওই রেডিয়েশনটা যেটা এটা একটু কম হয়, জি। তাহলে ওনার যে মাথা ব্যথা বা মাথা ঘোরানো এগুলো থাকে না। তারপরেও যদি এই সমস্যার সমাধান না হয় তাহলে অবশ্যই একজন চোখের ডাক্তার দেখানো প্রয়োজন। তো ধন্যবাদ আপনাদের সবাইকে। তো আজকে আসলে আমাদের সাথে আছেন আমাদের মাসি, উনি আসলে অনেক কষ্ট করে এই বয়সে আমাদেরকে সময় দিচ্ছেন। আর আমাদের সাথে আছেন আমাদের সবার প্রিয়, এটা হচ্ছে আবির। আবির, এই আমরা যে আজকে সবার সঙ্গে হয়ে তুমি আসছো, তোমার কেমন লাগছে? আমার অনেক ভালো লাগছে। আচ্ছা, এই জায়গাটার নাম বলতে পারো? হ্যাঁ পারবো। বলো তো। এই জায়গাটার নাম হচ্ছে রাঙামাটি। রাঙামাটি, রাঙামাটি পলইল পাল। হ্যাঁ। আর পলইল পাল থেকে আমরা চলে আসছি, এটা হচ্ছে একটা দ্বীপ অনেকটা, এটা হচ্ছে বাইন্যাবড়া। আচ্ছা, তাইলে এখন প্রিয় সবার সঙ্গে আপনাদের সুন্দর এবং প্রয়োজনীয় তথ্য প্রদানের জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। সুস্থ থাকবেন, সবাই ভালো থাকবেন। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ। জি, আপনাকে অনেক ধন্যবাদ।